শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তারা। 18টি ছাত্র সংগঠন বৈঠকে অংশ নেয়। এ সময় আলোচনায় উঠে আসে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব। এছাড়া সংখ্যালঘু নির্যাতন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হবে না, এ বিষয়ে একমত সব ছাত্র সংগঠন। গত 3 জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান ছাত্রনেতারা। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আজ। ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলার জন্য প্রস্তুত কিনা, আর আসলে এই রুটে ট্রেন চলাচল চালু হলে কি কি সুফল পাওয়া যাবে? এখন পর্যন্ত এই পরীক্ষামূলক যে ট্রেনটি সেটা কিন্তু চলাচল শুরু করেনি, তবে অল্প কিছুক্ষণের মাঝে এটি চলাচল শুরু করবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি বঙ্গবন্ধু রেল সেতু টাঙ্গাইল অংশের ঠিক মুখে। এখানেই বিভিন্ন কর্মকর্তারা রয়েছে, ইঞ্জিনিয়ার এবং এই ব্রিজ নির্মাণে যেসব দেশি বিদেশি প্রকৌশলী রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রয়েছে, তারা কিন্তু সেখানে রয়েছে এবং তারা যেটা বলছে যে অল্প কিছুক্ষণের মাঝেই টাঙ্গাইল অংশ থেকে একটি ট্রেন ছেড়ে যাবে এবং একইভাবে সিরাজগঞ্জ অংশ থেকে একটি ট্রেন আসবে এবং দুটি ট্রেন রেল সেতু ঠিক মাঝামাঝিতে তারা ক্রস করবে। তারা ক্রসের বিষয়টিও তারা দেখার চেষ্টা করবে। আমি যে রেলটি দেখানোর চেষ্টা করছি, পিছনে যে রেলটি, এই রেলটি অল্প কিছুক্ষণের মাঝেই এই সেতু দিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে যাবে বলে আমাদেরকে ব্রিজ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তো প্রথম বিষয়টি হচ্ছে যে আজকেই প্রথম পরীক্ষামূলক যাতায়াত করবে রেলটি এবং আপনি জানেন যে ডিসেম্বর মাসে এই রেল চলাচলটা শুরু হওয়ার কথা রয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগের এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে রেলের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে এবং এই রেল সেতুর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। যেমনটি বলছিলাম, আপনি জানেন যে যমুনা সেতুর উপরে আরেকটি সেতু রয়েছে, সড়ক সেতু রয়েছে, সেখানেও রেল লাইন রয়েছে এবং সেখানে একটি সিঙ্গেল লাইন থাকার কারণে রেল যোগাযোগটা খুব বেশি স্বাভাবিক হচ্ছে না, অর্থাৎ কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারছে না। এছাড়া সেতুতে ঝুঁকি কমানোর কারণে রেলের গতি অনেক কমে গেছে, যেখানে সময় বেশি লাগছে। তো এই বঙ্গবন্ধু রেল সেতুর সাথে যারা সম্পৃক্ত তারা যেটা বলছে যে এই রেল সেতু চালু হলে উচ্চ গতি সম্পন্ন রেল চলাচল করতে পারবে এবং খুব দ্রুত সময়ের মাঝে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ হবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য যেমন প্রসার ঘটবে, তেমনি শিল্প প্রসারিত হবে এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, রাজধানীতে যেতে অনেক সময় লাগে এবং সড়ক পথে গেলে খরচ বেড়ে যায়, সেই খরচটি কমে আসবে, যার সুফল সেখানকার কৃষকরা পাওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন স্থানের যারা গ্রাহক রয়েছে, ভোক্তা রয়েছে, তারাও এই কৃষি পণ্য ন্যায্য মূল্য পাবে বা কাঙ্ক্ষিত মূল্য পাবে, এমনটি কিন্তু তারা আশা করছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে রেল সেতু চালু হলেও এই টাঙ্গাইল থেকে জয়দেবপুর পর্যন্ত লাইনটি কিন্তু এখনো সিঙ্গেল লাইনই রয়েছে, অর্থাৎ দুটি ট্রেন কিন্তু একসাথে যাতায়াত করতে পারবে না, তাদেরকে বিভিন্ন স্টেশনে অপেক্ষা করতে হবে এবং তারপরে যেতে হবে। যে কারণে এই বঙ্গবন্ধু রেল সেতুর যে পুরোপুরি সুফল সেটা এখনই পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় যারা রয়েছে, আমরা টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিগত সময়ে কথা বলেছিলাম, গতকালকে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে এই বঙ্গবন্ধু রেল সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে এটা অতি দ্রুত 2 লেনে করা হোক, যাতে কাঙ্ক্ষিত গতিতে এই রেল চলাচল করতে পারে। আমার কাছে এই হচ্ছে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু রেল সেতুর উপরে পরীক্ষামূলক রেল চালানোর প্রথম দিনের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। কোনো গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয় সরকার। সোমবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে বলে মন্তব্য করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব।
সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনের শুরুতে প্রথম আলো নিয়ে বিক্ষোভের সমালোচনা করেন নাহিদ ইসলাম। প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তথ্য উপদেষ্টা। কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। এ সময় মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকার বাইরে থেকে শাহবাগে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জানান ওই সংগঠককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী শেষ পর্যন্ত কাজ করেছে বলে জানান যুব ক্রীড়া উপদেষ্টা। বলেন, কেন এ ঘটনা ঘটল তা তদন্তের আগে বলা যাবে না। ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে। কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই এই সংঘর্ষ এড়ানো যায়নি। উপদেষ্টাদের অভিযোগ, সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে ও লক্ষ্য নষ্ট করতে ষড়যন্ত্র চলছেই। দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্যও পেয়েছে অনুসন্ধানকারীরা। শুধু জাহিদ মালেক নয়, আওয়ামী লীগ সরকারের এমন ২৪ এমপি মন্ত্রী দুর্নীতির তথ্য প্রমাণ এখন দুদকের হাতে। শুধু অবৈধ সম্পদ নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য প্রমাণও মিলেছে অনুসন্ধানে। টিআইবির তথ্য অনুযায়ী গত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পাচার হয়েছে বেশিরভাগ টাকা। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ২০০ এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুর্নীতির ফিরিস্তি সবচেয়ে লম্বা। এককভাবে ১,০০০ কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ তার বিরুদ্ধে। এছাড়া দেশেও তার প্রায় ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে নিম্নমানের খাদ্য, বিশেষ করে গম আমদানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের তথ্যও আছে দুদকের কাছে। এটা ডিপেন্ড করা হচ্ছে অভিযোগের ধরনের উপর। যদি এটা আর্থিক অনুসন্ধান সংক্রান্ত বিষয় হয়ে থাকে, ব্যাংকিং ডকুমেন্টস প্রয়োজন হয়, ইভেন যদি স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত কোনো বিষয় যেগুলির সাথে ব্যাংকিং ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, সেগুলির ক্ষেত্রে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়। দুদক সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের অন্তত ২৪ জন প্রভাবশালী এমপি মন্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান রাষ্ট্রদূত। এতে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সৌদি রাষ্ট্রদূত। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। সাবেক স্বৈরাচারের পুনর্বাসন ঠেকাতে পতিত সরকারের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ-র দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কথা বলেন তিনি।
তিনি বলেন, বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা। সেখানে সাংবাদিকদের পাশাপাশি বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেন তিনি। বলেন, সাবেক স্বৈরাচার সরকারের পলাতক ব্যক্তিরা নতুন করে ষড়যন্ত্র করলেও শেষ পর্যন্ত জনগণের রায়েই সবকিছু নির্ধারিত হবে। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারেক রহমান বলেন, রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেন ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোট ছাড়া কেউ প্রতিনিধি নির্বাচিত না হতে পারেন। আতঙ্কমুক্ত পরিবেশে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত 3টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে 2014 সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, পেশাদারিত্ব ভুলে যারা দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে তাদের ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের সময়ের 3 নির্বাচনই ছিল চরম বিতর্কিত। 2014 সালের নির্বাচন ছিল একতরফা, 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়ার অভিযোগ, আর সবশেষ 2024-এর নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। আর এসব নির্বাচনের মাধ্যমে বৈধতা দেয়া হয় স্বৈরশাসনকে। প্রশাসনের অনেক কর্মকর্তা আবার অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে ভোটও চায় এসব নির্বাচনের আগে, যেটিকে প্রশাসনের নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আগের রাতে ভোট যদি নিতে হয় বা ভোট যদি ব্যালট বাক্সে যদি ব্যালট ভরতে হয়, সেক্ষেত্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত কর্মকর্তা কর্মচারী ছাড়া একে কোনো ক্রমেই সম্ভব নয়। এসব নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে 2014 সালের নির্বাচনে বিনা ভোটে 153টি আসনে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থীদের। এর সাথে যে জেলা প্রশাসকরা জড়িত তাদের তালিকা করা হচ্ছে। 14টা হলো সবচেয়ে সিরিয়াস হয়েছে, মানে হিনিয়াস, এটা অপরাধ বলতে পারেন। 153টা সিট ডিসি সাহেব যারা রিটার্নিং অফিসার ছিল কলমের খোঁচায় এদেরকে পাশ করাই দিল। 153টা সিটের ইলেকশন হয়নি। এই সময় যারা ডিসি ছিলেন এদেরকে আমরা আইডেন্টিফাই করতেছি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক, কারণ অনেকেই ইচ্ছার বিরুদ্ধে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন। যথাযথভাবে যেন ইনভেস্টিগেশন করা হয়, করে যারা সত্যিকারভাবেই প্রমোশনের আশায় বা সরকারকে সার্ভিস দেওয়ার আশায়, জনগণকে সার্ভিস দেওয়ার আশায় না এইটা কাজটা করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে। জেলা প্রশাসক ছাড়াও নির্বাচনের সাথে জড়িত অতি উৎসাহী ইউএনও এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদেরও তালিকা করা হচ্ছে। বিগত শাসনামলে অনেক কর্মকর্তাই পেশাদারিত্ব ভুলে দলীয় কর্মীর মতো আচরণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর পুনরাবৃত্তি ঠেকাতে হলে এসব কর্মকর্তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে 1.5 দশক পর ভেঙেছে আমদানি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামীপন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বাজারে শিগগিরের সুফল মিলবে বলছেন তারা। তবে ব্যাংকের এলসি খোলায় এখনো বৈষম্যের অভিযোগ করেছেন ছোট ব্যবসায়ীরা।
প্রায় ১.৫ দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করত এসালম গ্রুপ। তাদের দাপটে কোণঠাসা ছিল অন্য আমদানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, সবশেষ জুলাই-আগস্ট মাসে ৬০,০০০ টন অপরিশোধিত চিনি আমদানি করে এসালম। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে। ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গম সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ বছর খাতুনগঞ্জ চাকতায়ে ভোগ্য পণ্যের আমদানি বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণ করত এসালম, টিকে, বিএসএম, সিটি সহ কয়েকটি গ্রুপ। চট্টগ্রাম চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপরেও ছিল এসব গ্রুপের প্রভাব। সরকার পতনের পর এ প্রভাব আর নেই, গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা। এ কারণে গত ৪ মাসে খাতুনগঞ্জ চাকতায়ে ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন। বড় বড় যা কোম্পানি তারা তাদের ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি ছোট এবং মাঝারি আমদানিকারক যারা আছে তারা কিন্তু আগের যে ২০-২৫ বছর আগের যে পণ্যের যে আমদানি সরবরাহ প্রতিযোগিতামূলক সেটি করতে পারছেন। তবে তাদের অভিযোগ, ব্যাংকগুলো এখনও এলসি খোলায় অসম নীতি অনুসরণ করছে। সব আমদানিকারকদের জন্য এলসি মার্জিন হার সমান করার কথা বলছেন অর্থনীতিবিদরাও। ৫০০ কন্টেনার করত যে এদের এলসি মার্জিন ছিল কম, কিন্তু ৫ কন্টেনারওয়ালার থেকে এলসি মার্জিন নিচ্ছে বেশ। তো আমি তো সেই সুযোগটা বরাবর পাচ্ছি না। সরকার যদি চান যে সব ব্যবসায়ীরা ব্যবসা করুক, ব্যাংক থেকে ঋণ দেওয়া, তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্য পণ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায়। এই বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত ১,৫০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১ লাখ টাকা ঋণের প্রলোভনে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর শাহবাগে লোকজন জড়ো করার অভিযোগে মাহবুবুল আলম চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক একটি সংগঠনের অন্যতম নেতা, জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে মাহবুবুল আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার ভোরে ১ লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে রাজধানীর শাহবাগে সমবেত করার চেষ্টা করে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠন। প্রলোভনে পড়া ভুক্তভোগী ও শাহবাগ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। মাহবুবুল আলম ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও অন্যতম আহ্বায়ক। মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ে না থেকেও স্থানীয় এমপির তদবিরে ২০২১ সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখান কৃষ্ণনগরের মকবুল হোসেন। মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন তার এক ছেলে ও এক মেয়ে। পরিবারের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি সহ নানা অভিযোগ এলাকাবাসী। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন। লাল মুক্তিবার্তা অনুযায়ী যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন ১২৭ জন। বিভিন্ন সময়ে সংযোজনে উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে ৩১৬ জন। ঝিকরগাছায় কৃষ্ণনগরের পাঁচু বিশ্বাসের ছেলে মকবুল হোসেন আছেন নতুন তালিকার ২৮১ নম্বরে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, সাক্ষী না থাকায় ২০১৭ সালে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি মকবুল হোসেনের। ২০২১ সালে নাম অন্তর্ভুক্তির আবেদন করেও যাচাই বাছাই কমিটিতে হাজির হননি তিনি। পরে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিনের তদবিরে তালিকায় নাম তোলেন মকবুল হোসেন। তবে তিনি কবে, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বা যুদ্ধে অংশ নিয়েছেন তা জানেন না এলাকার মুক্তিযোদ্ধারা। ১৬-১৭ বছরের যে অনিয়মগুলো হয়েছে তার মধ্যে এটাও একটা, যে অনেক অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার নাম লেখায় বিতর্ক সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। গেজেট নেওয়ার পরে ওই বন্ধ অফ করে দিল, দেওয়ার পরে এখন ২৮০০, ২৯০০, ২৭০০ পর্যন্ত চলে গেছে ওরা। ওই গেজেটের পরে একটা সমন্বয় তালিকা করে একটা সার্টিফিকেট দেওয়ার পর এরাই চাকরিগুলো দিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা তালিকায় মকবুল হোসেনের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। তার পরিবারের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো সহ নানা অভিযোগ এলাকাবাসীর। মুক্তিযোদ্ধা কখনো ছিল না, কখনো ছিল না মুক্তিযোদ্ধা। কোনটা মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা কি ছিল? কোন মুক্তিযোদ্ধা হয়? ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ নিয়ে তদন্ত চলছে, জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থা। তদন্ত হলে যদি তিনি সত্যিকার মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, তাহলে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বা তার সন্তানরা যে সুযোগ সুবিধা নিয়েছে, সেটি রাষ্ট্র সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
মুক্তিযোদ্ধা কোটায় মকবুল হোসেনের ছেলে ফখরুল হাসান ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। একই সুবিধায় মেয়ে বেনজির বিউটি চাকরি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।